আজকের ভিডিওতে আলোচনা করব দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে মোহনবাগানের নতুন প্লেয়ার, আর একটা হচ্ছে আনোয়ার আলী সাগা। সেটা নিয়ে নতুন কি ডেভেলপমেন্ট হয়েছে, নতুন কি খবর উঠে আসছে, সেগুলো আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে নেব এই ভিডিওতে। প্রথমে চলে আসি আনোয়ার আলী সাগা। আনোয়ার আলীকে নিয়ে নতুন কি ডেভেলপমেন্ট হয়েছে। আনোয়ার আলীকে নিয়ে নতুন কি ডেভেলপমেন্ট হয়েছে বলতে গেলে এটাই বলতে হয় যে পিএসসিতে আনোয়ার যে মোহনবাগানের বিরুদ্ধে একটা অভিযোগ জানিয়েছিল, তো সেই অভিযোগটা জমা পড়ার পর পিএসসির থেকে মোহনবাগানের বক্তব্য কী সেটা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে এবং মোহনবাগানকে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেইটা নিয়ে তাদের বক্তব্য জানাতে রিকোয়েস্ট করা হয়েছে এবং মোহনবাগান সেটা জানাবে। এটা তো গেল লিগাল পর্যায়ে। নেক্সট হচ্ছে আশিস নেগি। অনেকে আশিস নেগিকে আপনারা চেনেন, অনেকে চেনেন না। ভারতবর্ষের অন্যতম বৃহত্তম চ্যানেল খেল নাও, তারই ওনার বলতে পারেন আশিস নেগি। তো আশিস নেগি কালকে কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন। প্রথম তথ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আনোয়ার আলী কিন্তু গত সিজনের তার যা টাকা দিল্লি এফসির থেকে পাওয়ার কথা ছিল সেখানে 27.5 লাখ টাকা তিনি কম পেয়েছেন। এবং আশিস নেগি এটাও জানিয়েছে যে মোহনবাগান কিন্তু তাদের সমস্ত টাকা, মানে তার প্রথম বছর বাবদ যে টাকা হয় সেই টাকাটা কিন্তু দিল্লি এফসিকে দিয়ে দিয়েছে। এবার আনোয়ারের দিক থেকে আনোয়ার ঠিক, কারণ আনোয়ার টাকা পায়নি। সে কেন প্র্যাকটিসে যোগ দেবে বা সেই মোহনবাগানে খেলবে কেন? তার অভিযোগ সে টাকা পায়নি, সেই অভিযোগটাও সে পরে আনবে। আর মোহনবাগানের দিক থেকেও খুব সিম্পল ব্যাপারটা, কারণ মোহনবাগান তাদের টাকা দিয়ে দিয়েছে, সেই প্রমাণ মোহনবাগানের কাছে আছে। তো মোহনবাগান তার টাকা দিয়ে দিয়েছে কিন্তু প্লেয়ারের সার্ভিস পাচ্ছে না। আনোয়ার আলী মোহনবাগানকে সার্ভিস দিচ্ছে কিন্তু টাকা পাচ্ছে না। ফলে প্রবলেমটা কোথায় দাঁড়িয়ে আছে আপনারা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন। একটু বুদ্ধি থাকলেই বা একটু বুদ্ধি লাগালেই আপনারা বুঝতে পারবেন যে প্রবলেমটা কোন জায়গাটায় হচ্ছে। এবং আশিস নেগি এটাও অভিযোগ করেছে নকদম্বাকে আশিস নেগি বিদেশে খেলার নিয়ে একটা ব্যবস্থা তিনি করেছিলেন বা বিদেশ থেকে সিলেক্ট হয়েছিল নাওরেম। তো তখন এই নকদম্বা তখন দিল্লি এফসির প্লেয়ার ছিল। তো দিল্লি এফসি থেকে তাকে বাইরের ক্লাবে নিয়ে যাওয়ার জন্য যে অপরচুনিটিটা পেয়েছে সেটা নিয়ে আশিস নেগি রঞ্জিত বাজাজের সঙ্গে বা দিল্লি এফসির সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি এবং কেরালা ব্লাস্টারের কাছে নকদম্বাকে বেচে দেওয়া হয়। এরকম একটা অভিযোগ এনেছেন যে দিল্লি এফসির কারণেই কিন্তু নকদম্বা বিদেশে খেলতে পারেনি, নাহলে নকদম্বার কিন্তু বিদেশে খেলার একটা সুযোগ এসেছিল। এরকম অভিযোগও আশিস নেগি করেছেন। এবং এই ঘটনাটার সঙ্গে ইস্টবেঙ্গলও গতকালের পর থেকে কিছুটা জড়িয়ে গেছে, কারণ অনেকেরই দাবি যে ইস্টবেঙ্গল কিন্তু আনোয়ারের সঙ্গে একটা ডিল বা একটা চুক্তি বা একটা প্রি কন্ট্রাক্ট বা কিছু একটা সাইন করেছে বা কথাবার্তা বলছে, এরকম একটা কথা কিন্তু কালকে থেকে উঠে আসছে। এবং আশিস নেগির বক্তব্য অনুযায়ী যে কোনো কন্ট্রাক্টেড প্লেয়ারকে যদি কোনো ক্লাব অ্যাপ্রোচ করে বা তাকে কন্ট্রাক্ট ভাঙানোর চেষ্টা করে সেটা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা সেই ক্লাব পেতে পারে। এবার এখানেও একটা প্রশ্ন থাকছে, অনেকেই মনে করে তাহলে কি ইস্টবেঙ্গলের শাস্তি হবে? দেখুন, এটা নাও হতে পারে। তার কারণটা হচ্ছে এরকম যে দিল্লি এফসি কিন্তু ইস্টবেঙ্গলকে বুঝিয়েছে বা প্রমাণ করেছে ইস্টবেঙ্গলের কাছে যে আনোয়ার আলী ফ্রি প্লেয়ার, তাই তার সঙ্গে কন্ট্রাক্ট তারা করতে পারে। তো সেটা ইস্টবেঙ্গল ভুল বুঝেছে নাকি ইস্টবেঙ্গল পুরো প্রবলেমটা জানতো, জানা সত্ত্বেও তারা কন্ট্রাক্টে গেছে, তো সেটা এখন কোর্টে গিয়ে যদি ইস্টবেঙ্গলের নাম ওঠে, প্রথম ব্যাপারটা হচ্ছে। তবে এটাও শোনা যাচ্ছে যে রঞ্জিত বাজাজ কিন্তু ইস্টবেঙ্গলের নাম একটা জানিয়েছে, সেটা প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে জানিয়েছে না এআইএফএফকে জানিয়েছে না প্রেসকে জানিয়েছে বলতে পারবো না, তবে ইস্টবেঙ্গলের নাম একটা উঠছে এবং সেটাও বিচারের ব্যাপার আছে। সেখানেও বিচারক দেখবেন, যিনি বিচার করবেন যে আদৌ ইস্টবেঙ্গলের কোনো দোষ ছিল কি না, ইস্টবেঙ্গল জানতো কি না, নাকি ইস্টবেঙ্গলকেও বোকা বানানো হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে জিনিসটা কিন্তু যত দিন যাচ্ছে ততই জটিল থেকে জটিলতর জায়গায় চলে যাচ্ছে এবং যত বিষয়টা জটিল হচ্ছে তাতে সব থেকে বেশি সমস্যায় পড়তে চলেছে কিন্তু আনোয়ার। কারণ মোহনবাগান ক্লাব যাই রেজাল্ট হোক না কেন, আজকে যদি ধরি মোহনবাগানের ফাইনও হলো, কম্পেনসেশনও হলো অনেকের কথা অনুযায়ী, সেরকমও যদি হয়, সেটা কিন্তু রেজাল্ট আস্তে আস্তে মোহনবাগানের ক্লাবের যে খেলার ক্ষেত্রে বা আইএসএলের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এই যখন রেজাল্ট আসবে মোহনবাগান সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, দিল্লি এফসির ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা তাই। যতদিন রেজাল্ট আসবে তাতে দিল্লি এফসি যদি সাসপেন্ড হয় হবে, ইস্টবেঙ্গলের যদি জরিমানা হয় হবে, তারা দিয়ে দেবে, তাতে কোনো প্রবলেম নেই। প্রবলেমে একমাত্র যিনি পড়তে চলেছেন তিনি কিন্তু আনোয়ার আলী, কারণ আনোয়ার আলী ততদিন পর্যন্ত মাঠে নামতে পারবে না। এবার এর সূত্র ধরেই চলে আসি আর একটা বিষয়, যেটা হলো মোহনবাগানের নতুন প্লেয়ার। এবং
আনোয়ার আলীর কেসটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে মনে করাই হচ্ছে যে আনোয়ার আলী তো আর মোহনবাগানের হয়ে খেলতে পারবে কি পারবে না সেটা তো পরের বিষয়, খেলবে কি খেলবে না সেটা তারও পরের বিষয়। তো তার আগে প্রাথমিক যেটা বিষয় যে এই কেস মেটার আগে আমাদের সমস্ত খেলাধুলো শুরু হয়ে যাবে। ডুরান্ড কাপ আছে, তারপর ISL রয়েছে, ACL2 রয়েছে। তো মোহনবাগানকে আনোয়ারের ব্যাকআপ নিতে হবে। এবং এটাও জানা যাচ্ছে যে মার্কাস মার্গুলা যে ন্যাশনাল টিমের প্লেয়ারের কথা বা ইন্ডিয়ান প্লেয়ারের কথা বলেছিলেন, যার পেছনে মোহনবাগান পড়ে আছে বা চেষ্টা করছে তাকে দলে আনার, সেই প্লেয়ারটা সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে। সেই প্লেয়ারটা জিকসন সিং বা অন্য কেউ নয়, যে সেই প্লেয়ারটার থেকে মোহনবাগানের নজর সরে গেছে এরকমও ব্যাপার নয়, সেই জিনিসটা চলছে। যার ফলে এটা বোঝা যাচ্ছে যে মোহনবাগানে কিন্তু এক বা দুজন ভারতীয় প্লেয়ার এখনও আসার একটা সম্ভাবনা রয়ে গেছে। সেটা একটাও হতে পারে, আবার দুজনও হতে পারে। দুজন হলে দুজনে অবশ্যই ন্যাশনাল টিমের প্লেয়ার হবে না, একজন ব্যাকআপ প্লেয়ার হবে, একজন মেন প্লেয়ার বা ন্যাশনাল টিমের কোনো ভালো প্লেয়ার হতে পারে। তো সেটা কে, সেটা নিয়ে এখন স্পেকুলেট করে নামলেই এখন কে কে আছে, কে কে ন্যাশনাল টিমে খেলেছে, কে কে খেলতে পারে, কার কার কন্ট্রাক্ট ভাঙিয়ে নিয়ে আসা যাবে ইত্যাদি নিয়ে স্পেকুলেট করে কোনো লাভ নেই। যেটা যখন হবে তখন সময়ই বুঝতে পারবো। এবং একইভাবে এই খবরটাও পাওয়া যাচ্ছে যে হোসে মলিনা কিন্তু ACL2 এর জন্য মিডফিল্ডটাকে আর একটু স্ট্রং করার জন্য, কারণ এই মুহূর্তে তো আমাদের মিডফিল্ডের প্রপার CDM বা CM কেউ নেই। তো সেই জায়গাটা ACL2 এর ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রবলেম করতে পারে। ISL এ ভারতের সেরা সেরা প্লেয়াররা মিডফিল্ডের আমাদের ক্লাবেই রয়েছে। তো ফলে ISL এ অতটা প্রবলেম না হলেও ACL2 এতে কিন্তু বিশাল প্রবলেম হতে পারে। তো এই কথাটা মাথায় রেখেই হোসে মলিনা নিজেই কিন্তু কয়েকজন প্লেয়ারের সঙ্গে যোগাযোগ রাখছেন, এবং যেটা মনে করা হচ্ছে এক বা দুজন প্লেয়ার কিন্তু মলিনাও স্পেন থেকে আনতে চলেছেন, এরকম একটা খবর রয়েছে। এখন সব কিছু ট্রান্সফার মার্কেটের ব্যাপার, তারপর FSDL এর সঙ্গে মোহনবাগানের কথাবার্তার ব্যাপার, সব কিছু ঠিকঠাক থাকলে যেরকম এখন রয়েছে সেই পরিকল্পনা যদি থাকে, তাহলে কিন্তু আরও একজন বা দুজন প্লেয়ার মলিনা স্পেন থেকে নিয়ে আসছেন, মিডফিল্ডেরই প্লেয়ার, মিডফিল্ডটাকে স্ট্রং করার জন্য। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে নতুন প্লেয়ার যারা দুজন আসবে তারা কি করবে, তারা কি শুধু ACL2 খেলবে? হ্যাঁ, তারা আপাতত ডিসেম্বর মাস পর্যন্ত শুধু ACL2ই খেলবে, কারণ তাদেরকে হয়তো ISL এ রেজিস্টার করা যাবে না। এবার কাদেরকে ISL এ রেজিস্টার করা যাবেন বা কাকে করবে না সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট বা মলিনা ফাইনালি ডিসাইড করবে পরে। তো যদি ধরে নেওয়া হয় যে দুজন প্লেয়ার আছে তাদেরকে ISL এ রেজিস্টার করা হলো না, তাহলে সেই প্লেয়াররা কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত ম্যাচ পাচ্ছে এবং ম্যাচ তাদের থাকছে। এবং ডিসেম্বর মাসের পরে নেক্সট ট্রান্সফার উইন্ডো হবে, তখন বিচার করে দেখা যাবে যদি ACL2 এ আমরা পরের রাউন্ডে যেতে না পারি, শুধু ISLই আমাদের পড়ে থাকে, তখন দেখা হবে টোটাল যে প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে 6 জন বেস্ট কারা বা কারা বেস্ট পারফরমেন্স দিয়েছে, সেই 6 জনকে পরের সিজনে বা পরের উইন্ডোতে ISL এ রেজিস্টার করা হবে। এরকমই একটা প্ল্যান মোহনবাগানের রয়েছে। কিন্তু এই সিচুয়েশান প্রতি মুহূর্তে বদলাচ্ছে, যদি কোনো কারণে বদলে যায় সেটা আলাদা বিষয়। আবার বলছি, আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কিন্তু এখনও এরকমই ঠিকঠাক রয়েছে। তো দেখা যাক আনোয়ার আলী সাগা কোথায় গিয়ে মেটে, আর মোহনবাগানের নতুন প্লেয়ার কারা আসতে পারে, আসার পর ACL এর জন্য টিমটা কি দাঁড়ায়, এই দুটো দিকে আমাদের কিন্তু নজর রাখতে হবে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।